আজকের আমরা ক্লাস 12 এর তড়িৎচুম্বকের পার্ট 8 এর ক্লাস করব। এই ক্লাসে আমরা অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রের প্রয়োগ শিখব। এর আগের ক্লাসে আমরা অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রের একটি প্রয়োগ করেছি। সেটা কি ছিল? সেটা ছিল যে একটি দীর্ঘ ঋজু পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ গেলে চুম্বক ক্ষেত্রের মান কতটা হয় সেটা আমরা নির্ণয় করেছি। আজকে আমরা বের করব সলিনয়েডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্র। কিন্তু সলিনয়েডের মধ্যে দিয়ে প্রবাহ গেলে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয় সেটার মান তো নির্ণয় করব। আগে তো আমাদের জানতে হবে সলিনয়েড কি, আর সলিনয়েডের মধ্যে দিয়ে প্রবাহ গেলে কিরকম চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, মানে চুম্বক ক্ষেত্রটা দেখতে কেমন হয়। তোমরা জানো চুম্বক ক্ষেত্র দেখতে আমরা খালি চোখে তো দেখতে পাই না, যে দেখতে পাবো বা কোনো যন্ত্র দিয়ে চুম্বক ক্ষেত্র দেখতে পাবো, তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি বা উপস্থিতি আমরা পরীক্ষা দ্বারা প্রমাণ করতে পারি। কিন্তু চুম্বক ক্ষেত্র বোঝার জন্য আমরা বলরেখা দ্বারা, চুম্বক বলরেখা দ্বারা অঙ্কন করি আমরা। তাই প্রথমে সলিনয়েড কি, সলিনয়েডের চুম্বক ক্ষেত্র কেমন দেখতে হয়, প্রথমে সেই ধারণাটা নেব। তারপরে সলিনয়েডের চুম্বক ক্ষেত্র বের করব অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র প্রয়োগ করে। আগে দেখি সলিনয়েড কি বলছে। সলিনয়েড সলিনয়েড কি বলছে? বলছে একটি অন্তরিত পরিবাহী। শব্দটা দেখো, অন্তরিত। অন্তরিত পরিবাহী। পরিবাহী মানে আমরা জানি যাদের মধ্যে দিয়ে কি ঘটে, তড়িৎ প্রবাহ ঘটে। এরকম একটি অন্তরিত পরিবাহীকে কোনো লম্ববৃত্তাকার চোঙের গায়ে জড়ানো হলো। জড়িয়ে ওই অন্তরিত পরিবাহীকে টেনে নিলে যেটা তৈরি হবে, যে সংস্থাটা তৈরি হবে, সেটাকে আমরা বলতে পারি সলিনয়েড। আগে বলি অন্তরিত পরিবাহী কি। অন্তরিত পরিবাহী তো বললাম তামার তার একটি। এখন তামার তারের ওপর যদি কোনো অন্তরক পদার্থের আবরণ দেওয়া থাকে, মানে ধরো একটি প্লাস্টিকের আবরণ দেওয়া আছে বা একটি মোমের আবরণ দেওয়া আছে, সেই তারকে বলা হচ্ছে অন্তরিত পরিবাহী। তোমরা এরকম একটা তারের সঙ্গে সবাই পরিচিত। এই যে তার আমাদের বাড়িতে ইলেকট্রিক ওয়্যারিং এর কাজে ব্যবহৃত হয়। দেখো এই তারের ভিতরে কি আছে? তামা। অধিকাংশ ক্ষেত্রেই তামার তার হয়, আর তার উপরে প্লাস্টিকের আবরণ দেওয়া আছে। এই পরিবাহীটিকে আমরা অন্তরিত পরিবাহী বলতে পারি। এখন এই অন্তরিত পরিবাহীকে একটি লম্ববৃত্তাকার চোঙ, ধরো এই কলমটি একটি লম্ববৃত্তাকার চোঙ, এই লম্ববৃত্তাকার চোঙের গায়ে খুব ঘন সন্নিবিষ্ট ভাবে জড়ানো হলো। একদম গায়ে গায়ে জড়িয়ে দিয়েছি, দেখো একদম গায়ে গায়ে জড়ানো হলো। এই যে জড়ালাম। এবার এই চোঙটাকে বাইরে বের করে নিলে এই যে সংস্থাটা তৈরি হলো, এটাকেই বলা হবে সলিনয়েড। সেটা খুব দীর্ঘ হবে, তারটা খুব লম্ব হলে আরো পাক সংখ্যা বেশি হবে। আর এই যে দুটো প্রান্ত, এই একটা প্রান্ত এবং এই একটা প্রান্ত, এই দুটো প্রান্তকে কি করব, ব্যাটারির বা কোষে পজিটিভ নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করলে এর মধ্যে দিয়ে প্রবাহ ঘটবে, গেলেই এর ভিতরে চুম্বক ক্ষেত্র বা বাইরে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এখন প্রথম প্রশ্ন জাগে যে অন্তরিত পরিবাহীকে চোঙের গায়ে জড়ালাম, এই যে আপনি বললেন যে কলমের গায়ে জড়ালেন, যদি কলমটাকে না বের করে নিলে কি সেটাকে সলিনয়েড বলতে পারবো না? অবশ্যই। কলমটা না বের করে নিয়ে যদি ভিতরে থাকে সেটাকে সলিনয়েড বলবো। তখন বলবো যে সলিনয়েডের ভিতরে বায়ু মাধ্যমের পরিবর্তে কলমটি যে উপাদানের তৈরি, সেই উপাদান দিয়ে গঠিত হয়েছে, বায়ু মাধ্যম নেই। এটা থাকলে কি বলবো, এই সলিনয়েডের অভ্যন্তরে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম আছে। কিন্তু যদি ধরো এরকম একটা লোহার চোঙের গায়ে জড়িয়ে রেখে দিলে, তখন এই যে হলো, এর ভিতরে বলবো সলিনয়েডটির অভ্যন্তরে কি আছে, চুম্বক পদার্থ হিসেবে লোহা রয়েছে, মাধ্যম হিসেবে লোহা রয়েছে। আচ্ছা, সলিনয়েডের ভিতর মানে এই অক্ষটা, এই ভিতরের এইটাকে বলা হয় সলিনয়েডের অক্ষ, আর এটা চারদিকে বাইরের ক্ষেত্র। ফলে আমরা সলিনয়েডটা কিভাবে আঁকতে পারি, দেখো এরকম একটি তারকে আমরা আপাতত ধরে নেব যে সলিনয়েডের মধ্যে বায়ু মাধ্যম রয়েছে। এই একটি সলিনয়েড, এর মধ্যে দিয়ে প্রবাহ যাচ্ছে। প্রবাহ গেলেই আমরা জানি ওস্টেটের পরীক্ষা থেকে বা বায়োসাভার সূত্র থেকে আমরা এতদিনে নির্ণয় করে ফেলেছি যে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ গেলে পরিবাহীর চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ফলে এই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ গেলে কি হবে, এর চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এখন সেই চুম্বক ক্ষেত্রের মান আমরা কিন্তু বায়োসাভার সূত্র থেকে সহজে নির্ণয় করতে পারবো না। বায়োসাভার সূত্র থেকে নির্ণয় করতে গেলে সেটা জটিল হবে এবং অনেক সময় সাপেক্ষ বিষয় হবে। তাছাড়া সেটা সমাধান করা খুব দুরূহ ব্যাপার হবে। কিন্তু আমরা যদি এই
পরিক্রমণ সূত্রের প্রয়োগ করি। আগের ক্লাসে পরিক্রমণ সূত্র শিখেছিলাম। পরিক্রমণ সূত্র প্রয়োগ করে না এর অভ্যন্তরে বা বাইরের যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র সহজে নির্ণয় করতে পারি। আচ্ছা, চুম্বক ক্ষেত্র তো নির্ণয় করব, কিন্তু প্রথমে আমাদের জানতে হবে যে আদর্শ সলিনয়েড কি। আসলে আমাদের সিলেবাসে না আদর্শ সলিনয়েডটি আছে, বা দীর্ঘ সলিনয়েড। অন্তরিত শব্দটার মানে তো বুঝে গিয়েছি, মুছে দিই। দীর্ঘ সলিনয়েড, অসীম দীর্ঘ বলে দীর্ঘ সলিনয়েড। আমাদের সিলেবাসে কেবলমাত্র এই সলিনয়েড। দীর্ঘ সলিনয়েড কি যেন, এই সলিনয়েডটি আছে। দীর্ঘ সলিনয়েড বলছে যে একটি সলিনয়েডের এই যে একটি বৃত্তাকার লুপ আছে, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের তুলনায় সলিনয়েডটির দৈর্ঘ্য অনেক বেশি হলে সেটাকে আদর্শ সলিনয়েড বা অসীম দৈর্ঘ্যের সলিনয়েড বলে। মানে বিষয়টি এরকম, দেখো এই একটা সলিনয়েড আছে, এই যে সলিনয়েডটি, দেখো এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের তুলনায় এর দৈর্ঘ্যটা অনেক বেশি, এটাকে বলা হয় আদর্শ সলিনয়েড। আমাদের পাঠ্যসূচিতে এই আদর্শ সলিনয়েডটি আছে। আদর্শ সলিনয়েডের জন্য আমাদের চুম্বক ক্ষেত্র বের করতে হবে। যেন এমনি সলিনয়েডে আদর্শ সলিনয়েড না হলে, অর্থাৎ এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি খুব বেশি হয়, তখন আমরা যদি এর মধ্যে বলরেখাগুলি অঙ্কন করার চেষ্টা করি, বলরেখাগুলি কেমন হয়, কিছু বলরেখা এরকম ভাবে এর অক্ষের ভিতরে সমান্তরাল ভাবে যায়, আর কিছু বলরেখা দেখি এখান থেকে শুরু হয়ে এরকম ভাবে শেষ হয়, এগুলো এদিকে চলে যায়, আবার এই ক্ষেত্রে এরকম গিয়ে এদিকে শেষ হয়। এরকম বলরেখাগুলি দেখতে হয়ে যায়। মানে দেখো একটু লক্ষ্য করে যে সলিনয়েডের আমি কিছু কয়েকটি বলরেখা এঁকেছি, বাইরে আরো বলরেখা অঙ্কন করা যায়, কিন্তু যেটা বলতে চাইছি মূল কথা, যে সলিনয়েডের মধ্যে দিয়ে প্রবাহ গেলে এর বাইরে যেমন চুম্বক ক্ষেত্র পাচ্ছি, কেন, যেহেতু বলরেখা পাচ্ছি মানে চুম্বক ক্ষেত্র পাচ্ছি, ভিতরেও চুম্বক ক্ষেত্র পাচ্ছি। একটু ভালো করে খেয়াল করলে দেখো ভিতরে, অর্থাৎ ওই সলিনয়েডের অক্ষের ভিতরে বলরেখাগুলি সব সমান্তরাল ভাবে আছে, মানে চুম্বক ক্ষেত্রটি সুষম। আমরা জানি তো বলরেখাগুলি সমান্তরাল ভাবে থাকলে তড়িৎ ক্ষেত্র যেমন সুষম হতো, চুম্বক ক্ষেত্র কি হবে, সুষম চুম্বক ক্ষেত্র। এটা হলো যে কোনো সলিনয়েডের ক্ষেত্রে। কিন্তু যেন আদর্শ সলিনয়েডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের পাঠানোর ফলে এখানেও চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, কিন্তু আমরা যদি চুম্বক ক্ষেত্র বলরেখাগুলো আঁকি, দেখব বাইরে কোনো বলরেখা নেই বললেই চলে, নেই ধরে নিতে পারো বলরেখা নেই। আদর্শ সলিনয়েডের ক্ষেত্রে তো একদমই থাকে না, যা বলরেখা থাকে এই সলিনয়েডের অভ্যন্তরে। ফলে আমরা বলতে পারি যে আদর্শ সলিনয়েডের বাইরে কোনো চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় না, কেবলমাত্র অক্ষের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। শুধু তাই নয়, যদি বলরেখাগুলি লক্ষ্য করো দেখবে সব বলরেখাগুলি সমান্তরাল ভাবে আছে, মানে সলিনয়েডের অভ্যন্তরে যে চুম্বক ক্ষেত্রটি সৃষ্টি হচ্ছে সেটি সুষম চুম্বক ক্ষেত্র, সব জায়গায় একই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, মানে এর সলিনয়েডের অভ্যন্তরের সব বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান একই হবে। আমাদের সিলেবাসে পড়তে হবে কি, যে আদর্শ সলিনয়েডের অক্ষের অভ্যন্তরের যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র, আর আমরা একটু আগেই বলছিলাম যে অক্ষের যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কি হয়, সমান হয়। ফলে একটা বিন্দুতে বের করলে যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান আমরা বলে দিতে পারবো। সেটা কি করে প্রয়োগ করব, সেটা নির্ণয় করব পরিক্রমণ সূত্রের সাহায্যে। আর একটা কথা একটু বলে নিই, এই যে সলিনয়েডটা না, আদর্শ সলিনয়েডটা কি বুঝলাম, সেটা আমরা এরকম বড় করেই আঁকবো, কারণ এত ক্ষেত্রফলটা খুব কমিয়ে দিলে ছবিটা আমাদের বুঝতে একটু অসুবিধা হবে। সলিনয়েডের আরেকটা অর্থ বুঝতে হবে, শব্দের অর্থ, সেটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যাকে আমরা কি বলি, পাক সংখ্যা হচ্ছে সাধারণত ছোট হাতের এন দ্বারা লেখা হয়। পাক সংখ্যা কি যেন, দেখো এখানে কটা পাক আছে, এই বড়টা দেখায়, ছোটটা দেখলে হয়তো বুঝতে পারবে না পাকগুলো পরপর। একটু অন্য কালারের কালি নিয়ে দেখো, এটা হচ্ছে 1 নম্বর পাক সংখ্যা, এটা 2 নম্বর পাক সংখ্যা, 3 নম্বর, এটা কটা পাক আছে, 1 2 3 4 5 6 7 8, এইভাবে পাক আছে। প্রতি সেন্টিমিটারে বা প্রতি মিটারে যে কটি পাক থাকবে সেটা কি বলবো, প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। ধরো এখানে 1 সেন্টিমিটারে 3টে পাক আছে, মানে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যাকে কি বলবো, ছোট হাতের এন। এটা একটু লাগবে। আর কি আমাদের আছে তাহলে দীর্ঘ সলিনয়েড, যার ভিতরে কেবল চুম্বক ক্ষেত্র আছে। আর একটা জিনিস বুঝলাম,
প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যার অর্থটা বুঝলাম। আর কি, আর সলিনয়েডের অভ্যন্তরে এখন আপাতত ধরে নেব কেবলমাত্র বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম আছে। আমি বলেছি যে সলিনয়েডের অভ্যন্তরে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম ছাড়াও যে কোনো মাধ্যম থাকতে পারে। আমরা আপাতত বায়ু মাধ্যম থাকলে কেমন চুম্বক ক্ষেত্র হয় সেটা নির্ণয় করব। চলো লেখা যাক, কি লিখবো। ধরি, আচ্ছা একটা সলিনয়েড প্রথমে অঙ্কন করি। একটু বড় করে আঁকবো, আমি বলেই দিয়েছি কেন, ছোট করে আঁকলে দেখতে অসুবিধা হয়। ধরো এটি একটি সলিনয়েড। ধরি একটি আদর্শ সলিনয়েডে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কত n ও সলিনয়েডের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ধরলাম I, এর মধ্যে দিয়ে I কারেন্ট যাচ্ছে, এইভাবে যাচ্ছে কারেন্টটা, বুঝছে? এবার কি, সলিনয়েডের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। বাইরে কেন নয়, বললাম বাইরে কোনো আদর্শ সলিনয়েডের বাইরে কোনো চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় না। সলিনয়েডের অক্ষের অভ্যন্তরে অভ্যন্তরের যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। এখন আমরা জানি সলিনয়েডের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হলে আমরা সেটা করব কি, অ্যাম্পিয়ারের সূত্রের সাহায্যে। আর অ্যাম্পিয়ারের সূত্রের সাহায্যে প্রয়োগ করতে হলে তিনটে শর্তের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। প্রথম শর্তটা কি, যে একটি বদ্ধ পথ কল্পনা করতে হবে। শুধু তাই নয়, পথটা এমনভাবে কল্পনা করব যাতে সেই পথের যে কোনো বিন্দুতে কি থাকে, বিটা ধ্রুবক থাকে। আগের ক্লাসটা মনে করে দেখো, শিখেছিলাম আমরা, তাই না? আর কি, বি চেষ্টা করব বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণটা যাতে 0 ডিগ্রি করা যায়। যেন এখানে আমরা, যেহেতু আদর্শ সলিনয়েড মানে কি, প্রচুর দীর্ঘ একটি সলিনয়েড, দীর্ঘ ঋজু পরিবাহীর ক্ষেত্রে আমরা বৃত্তাকার লুপ ধরতে পেরেছিলাম, কিন্তু এখানে আমরা কেমন ধরবো, যেন এই যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয়ের জন্য একটি এরকম আয়তকার বদ্ধ পথ কল্পনা করব। এই একটি আয়তকার বদ্ধ পথ, এর নাম দিলাম, ধরো এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এরকম একটি বদ্ধ পথ কল্পনা করব। এখন তুমি বলবে কেমন, দেখো সলিনয়েডটা কোথায়, এই যে এই সলিনয়েডের ভিতর থেকে এরকম একটা রেখা টানো, এরকম বাইরে থেকে একদম গা ঘেঁষে, এই রেখাটি একদম সলিনয়েডের গা ঘেঁষে যাবে। আমি একটু দূর থেকে এঁকেছি, এরকম একটি পি কিউ আর এস আয়তকার লুপ কল্পনা। বুঝতে পারলে, এই সলিনয়েড অক্ষের ভিতর থেকে এরকম গিয়ে এই বাইরে এসে এরকম একটি আয়তকার লুপ কল্পনা করা হলো। এটি হলো আমাদের অ্যাম্পিয়ারের বদ্ধ পথ। তুমি এখন বলতে পারতে, স্যার এটা আয়তকার লুপ না দিয়ে বর্গাকার না ধরে আমরা যদি বর্গাকার লুপ কল্পনা করি বা ত্রিভুজ আকৃতি বা বৃত্তাকার লুপ কল্পনা করি, ধরো এরকম যদি কল্পনা করতাম, কি অসুবিধা ছিল? এই আয়তকার সলিনয়েড তো এটা, এরকম একটি যদি বদ্ধ পথ আমরা কল্পনা করতাম, বৃত্তাকার বা বর্গাকার, কেন আয়তকার করা হলো সেটা আমরা ক্লাসের মধ্যে বলছি। আপাতত কি বলবো, যে ওই ভিতরের বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয়ের জন্য কি করলাম, ভিতরের যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয়ের জন্য অভ্যন্তরের যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয়ের জন্য পি কিউ আর এস একটি আয়তকার লুপ কল্পনা করা হলো। এটি হলো
এটি হলো অ্যাম্পিয়ারের বদ্ধ পথ, অ্যাম্পিয়ারের বদ্ধ পথ, বুঝে গেল? এই যে আয়তাকার লুপটি কল্পনা করলাম এটি অ্যাম্পিয়ারের বদ্ধ পথ। এবার কি অ্যাম্পিয়ারের বদ্ধ পথে বলেছিলাম পথের প্রতিটি বিন্দুতে বি এর মান ধ্রুবক থাকছে কিনা দেখো। হ্যাঁ, এই পি থেকে কিউ এখানটা সব জায়গায় বি এর মান ধ্রুবক থাকছে। কেন? একটু আগেই বলছিলাম সলিনয়েডের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্র সব জায়গায় সমান হয়, ফলে পি থেকে কিউ সব বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান সমান হচ্ছে। আর আর থেকে এস কি হলো, আর থেকে এস বাইরে থাকার জন্য ওর ওপর কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র পাচ্ছি না। আর দেখবে কিউ থেকে আর বা এস থেকে পি এই দুটো ক্ষেত্রে একটি বিশেষ ঘটনা ঘটে গেছে। আচ্ছা, একটু আগে যে লিখেছিলাম যে এর মধ্যে দিয়ে প্রবাহ গেলে বলরেখাগুলি কেমন ভাবে যায়, এইভাবে, তাই না? এই যে নীল কালার দিয়ে যেগুলো দেখাচ্ছি এরকম ভাবে বলরেখাগুলি যায়, মানে চুম্বক ক্ষেত্রের অভিমুখ এদিকেই হয়, যে তীর চিহ্নটা যেদিকে দেখিয়েছি। ফলে আমরা কি বলছি দেখো, এবার আমরা বদ্ধপথ কল্পনা করেছি, এরপরে কি করতাম, বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ এখানে পি থেকে কিউর মাঝখানে কোণ একরকম হবে। কেন? যখন পি থেকে কিউর দিকে যাচ্ছি দেখো পি কিউর অভিমুখ যেদিকে বি এর অভিমুখও সেদিকে, বি ভেক্টর তো এদিকেই আছে, কিভাবে বুঝেছিলাম, বলরেখা অঙ্কন করে। ফলে আমি যখন পি থেকে কিউর দিকে যাচ্ছি বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আবার দেখো যখন কিউ থেকে আর এর দিকে ইন্টিগ্রেশন করব তখন বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। কেন? ডিএল তো এদিকে থাকছে উপরের দিকে, আর বিটা তো সবসময় এই অক্ষ বরাবর থাকছে, ফলে এখানে 90 ডিগ্রি, এখানে তো 180 ডিগ্রি। কেন? তুমি ডিএল এদিকে আসছো আর এদিকে যাবো কেন, তুমি বলতে পারছো এদিকে যাবো কেন, আমি বলেছিলাম বদ্ধ পথ বরাবর ইন্টিগ্রেশনটা করতে হবে, অর্থাৎ তুমি পি বিন্দু থেকে যদি যাত্রা শুরু করি আমরা, আবার আমাদেরকে পুনরায় পি বিন্দুতে ফিরে আসতে হবে। তাই আমি প্রথমে পি থেকে কিউ গেলাম, তাই বললাম বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কিউ থেকে আর এ যাচ্ছি, তাই বলছি বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আর থেকে এসে যাচ্ছি, দেখো বি এর অভিমুখ এদিকে হয়ে আছে, ডিএল এর অভিমুখ এদিকে হচ্ছে, ফলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, এটাও একই রকম ভাবে 90 ডিগ্রি। আমরা আর প্রত্যেকটা আলাদা আলাদা করে আর লিখলাম না, তবে হ্যাঁ এখানে একটা কথা উল্লেখ করতে হবে, এই যে আয়তকার বদ্ধ লুপ কল্পনা করা হলো, এর লুপটির দৈর্ঘ্য ধরলাম কত, এল। এই যে পি থেকে কিউর দৈর্ঘ্য কত ধরছি, আয়তকার লুপের দৈর্ঘ্য, আয়তকার লুপের দৈর্ঘ্য কত ধরে নিলাম, লুপের দৈর্ঘ্য ক্যাপিটাল এল ধরে নিলাম। বুঝে গেল? প্রশ্নটা কাজে লাগবে না, কেন? ইন্টিগ্রেশন করলেই বুঝতে পারবে। কেন? পরিক্রমণ সূত্র প্রয়োগ করতে গেলে তো ইন্টিগ্রেশনের প্রয়োজন পড়ে। এরপরেই আমরা লিখব অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র থেকে পাই, কি পাচ্ছি, অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র থেকে পাই, সূত্র থেকে পাই কি পাই দেখো, সূত্র থেকে পাই ক্লোজড ইন্টিগ্রেশন বি ভেক্টর ডট ডিএল ভেক্টর সমান মিউ 0 ইন্টু আই এনক্লোজড। এটা আমরা জানি, সূত্র আগের ক্লাসে শিখেছিলাম। এবার দেখো এখানে ইন্টিগ্রেশন কোথা থেকে হবে, পি কিউ আর এস পি, ক্লোজড ইন্টিগ্রেশনের লিমিটটা লিখলাম কোথায়, পি থেকে কিউ, কিউ থেকে আর, আর থেকে এস, এস থেকে পি। কারণ বলেছি বদ্ধ পথে ইন্টিগ্রেশন করতে হয়, আর বদ্ধ পথে ইন্টিগ্রেশন করতে গেলে পি কিউ আর এস পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। এরপরে কি লিখতে পারি দেখো, এরপরে এই যে টোটাল ইন্টিগ্রেশনটাকে, ক্লোজড ইন্টিগ্রেশনটাকে, মানে পি থেকে ঘুরিয়ে আবার পি বিন্দু পর্যন্ত যে ইন্টিগ্রেশন, সেটাকে আমরা একটুখানি আলাদা আলাদা করে লিখছি। কিভাবে লিখছি একটু উপরে লিখি, দাঁড়াও। কেমন ভাবে লিখছি দেখো, এই ইন্টিগ্রেশনটাকে লিখছি ইন্টিগ্রেশন পি থেকে কিউ বি ভেক্টর ডট ডিএল ভেক্টর প্লাস, তারপরে কত, কিউ থেকে আর বি ভেক্টর ডট ডিএল ভেক্টর প্লাস আর থেকে এস বি ভেক্টর ডট ডিএল ভেক্টর প্লাস এস থেকে পি বি ভেক্টর ডট ডিএল ভেক্টর সমান মিউ 0 আই এনক্লোজড। দেখো এই যে ইন্টিগ্রেশনটাকে ভেঙে ভেঙে লিখলাম, ভেঙে কি লিখলাম, যে পি থেকে কিউ একবার ইন্টিগ্রেশন করব বি ডট ডিএল এর, তারপরে কিউ থেকে আর এ ইন্টিগ্রেশন করব, তারপরে আর থেকে এস এ, এস থেকে পি করলেই বদ্ধ পথে হয়ে গেল। মানে এই ইন্টিগ্রেশনটাকে ভেঙে নিলাম 4টে ভাগে। এবার মজাটা কি হয়েছে দেখো, খেয়াল করে একটু বসাই, যদি খেয়াল করে দেখো, একটু আগে সব কোণগুলো বলছিলাম,
পি থেকে কিউতে গেলে বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি। ফলে আমরা এখানে বসাতে পারি, দেখো ইন্টিগ্রেশন পি থেকে কিউ, কি বসাবো? বিডিএল, তো বিডিএল এর জায়গায় বসাবো বিডিএল কস কত ডিগ্রি? 0 ডিগ্রি। একটু আগেই বলেছি কেন, পি থেকে কিউর দিকে যখন যাচ্ছি বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, প্লাস কিউ থেকে আর এ যখন যাচ্ছি, কিউ থেকে আর এ বি ডিএল এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? কস 90 ডিগ্রি, প্লাস আর থেকে যখন এসে যাচ্ছি বি ডিএল এর মধ্যবর্তী কোণ, আর থেকে যখন এসে আসছি বি ডিএল এর মধ্যবর্তী কোণ কস 180 ডিগ্রি। আর এস থেকে যখন পিতে যাচ্ছি, এস থেকে পিতে যাচ্ছি বি ডিএল এর মধ্যবর্তী কোণ কত? কস 90 ডিগ্রি, সমান মিউ 0 ইন্টু আই এনক্লোজড। বসিয়ে দিলাম সব কটা রাশি। কি যেন তুমি বলবে স্যার এস থেকে পি, এখানে এই জায়গাটা এইটুকুনি অংশে চুম্বক ক্ষেত্র নেই, বা এখানে এইটুকুনি অংশে চুম্বক ক্ষেত্র নেই, তাহলে বিটা কি করে বসাবো? আমি বলেছি এই এস আর পি একদম তারের গা ঘেঁষে থাকবে, একদম গা ঘেঁষে। আমি অত গায়ে গায়ে আঁকিনি, কারণ আঁকলে বুঝতে একটু অসুবিধা হতো, তাই আমি একটু ওপর থেকে এঁকে দিয়েছি। ওই যে প্রকৃতপক্ষে আর এস বাহুটি একদম ডট ডট লাইন ধরে হওয়া উচিত ছিল। যাই হোক, বসিয়ে দিলাম। এবার একটু খেয়াল করে দেখো এই জায়গাটায়, কোন জায়গাটায়, এই যে কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি কত? এটা 0 হয়ে যাবে। কস 90 ডিগ্রি 0 মানে পুরোটা 0। ঠিক একই রকম ভাবে এটাও 0, কস 90 ডিগ্রি করে। আর এখানে বিটা 0, বিটা 0 কেন? কারণ দেখো আর থেকে এসে যখন ইন্টিগ্রেশন করছি, এটা তো আর থেকে এসে, আর থেকে এসে যখন ইন্টিগ্রেশনটা করছি, বাইরে কোনো চুম্বক ক্ষেত্র নেই, বাইরে চুম্বক ক্ষেত্র নেই বলে 0 হয়ে গেল। ফলে এই চারটে রাশির মধ্যে তিনটেই ইন্টিগ্রেশন আর প্রয়োজন নেই। কেন? আমি দেখতে পাচ্ছি তিনটেরই মান 0 হয়ে গেছে। ফলে পরের লাইনে আমরা লিখতে পারি, দেখো কি, যে পি থেকে কিউ বি ডিএল, এটা লেখা যায়, তাই না? পি থেকে কিউ বি ডিএল কস 0 ডিগ্রির মান কত? 1। আর এইটা থেকে যাবে মিউ 0 আই এনক্লোজড। আচ্ছা, এবার আই এনক্লোজড এর মান বসাচ্ছে। আই এনক্লোজড মানে কি? বদ্ধ পথের মধ্যে দিয়ে কতটা প্রবাহ যাচ্ছে। দেখো তারপরে লাইন আমরা কি লিখতে পারি? বিটা কনস্ট্যান্ট। কেন মনে আছে? একটু শুরুতেই বলছিলাম, সব গল্পগুলো বলেছিলাম যে সলিনয়েডের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কি হয়? ধ্রুবক থাকে। ফলে এই পি থেকে কিউ এই রেখার উপরে যে কোনো বিন্দুতে বি এর মান কনস্ট্যান্ট। বিটা বাইরে বের করে নিলাম, মিউ 0 আই এনক্লোজটা কত হবে বলো তো? বদ্ধ পথের মধ্যে দিয়ে, এইটুকুনির মধ্যে দিয়ে, এই যে এইটুকুনি অংশ, এইটুকুনি অংশের মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে, এই আই এনক্লোজ এর মান দেখো লিখতে পারি এন ইন্টু এল ইন্টু আই। কি করে? ছোট হাতের এনটা কি মনে পড়ছে? আমি কিন্তু শুরুতেই বলছিলাম এন হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। আর বড় হাতের এলটা কি? বড় হাতের এলটা হলো দৈর্ঘ্যটা। যে আমরা অ্যাম্পিয়ারের বদ্ধ পথ নিয়েছি, বা এই যে আয়তকার লুপ নিয়েছি, তার দৈর্ঘ্য হচ্ছে পি কিউ। ফলে এই পি থেকে কিউ পর্যন্ত মোট কটি পাক আছে? এই যে লুপের পাক কটি আছে? এন ইন্টু এল টি। এন মানে কি? এক একক দৈর্ঘ্যে কত, বা 1 সেন্টিমিটারে কত, তাহলে এল সেন্টিমিটারে কত হবে? এন ইন্টু এল। আর প্রতিটি পাকের মধ্যে দিয়ে আই প্রবাহ যাচ্ছে বলে মোট প্রবাহ কত হবে? আই দিয়ে গুণ হয়ে যাবে। কারণ দেখো কারেন্ট তো এই এরকম ভাবে প্রবাহিত হচ্ছে, এরকম ভাবে, মানে প্রতিটি পাকেই আই পরিমাণ কারেন্ট আছে। এটা মোট পাক সংখ্যার, এটা প্রতিটি পাকে কারেন্ট, গুণ করলে মোট প্রবাহ আসবে। ফলে আই এনক্লোজের জায়গায় আমি কি বসাবো? এন এল আই। বুঝে গেল নাকি? আচ্ছা, এবার তারপরে লাইনে আমরা কি লিখতে পারি? বি, এটা পি থেকে কিউ ইন্টিগ্রেশন ডিএল করলে, পি থেকে কিউ ডিএল, এই ডিএল মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্যগুলো ইন্টিগ্রেশন করলে এই পুরো পি থেকে কি এর দূরত্ব আসবে। আর পি থেকে কিউর দূরত্ব আমরা কত জানি? পি থেকে কিউর দূরত্ব আমরা জানি ক্যাপিটাল এল ধরে নিয়েছিলাম শুরুতেই, তাই মিউ 0 এন এল আই এল। ফলে এবার দেখো দুপার থেকে এল উঠে গেল, বি সমান কত আসছে? মিউ 0 এন আই। এটি হলো সলিনয়েডের অভ্যন্তরের যে কোনো বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান। প্রত্যেকটি রাশি চিনতে পারলে কিনা দেখো। মিউ 0টা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। দেখো ভুল বলে ফেললাম। মিউ 0টা কি? মিউ 0টা হচ্ছে শূন্যস্থানে চুম্বক ভেদ্যতা। এনটা কি? প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। আর আইটা প্রবাহ মাত্রা। এর ভিতরের যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র চলে এলো।
হ্যাঁ, এবার যেটা বলছিলাম, তার চুম্বক ক্ষেত্র তো নির্ণয় করে ফেললাম। আমি যে প্রশ্নটা করছিলাম যে আমরা বদ্ধপত্রা আয়তকার লুপ না নিয়ে যদি অন্য কিছু নিতাম কি হতো। আগে দেখো, এই যে আয়তকার লুপ নিয়ে যে ক্যালকুলেশনটা করলাম, গণনাটা করলাম, তার জন্য চুম্বক ক্ষেত্রের মান যেটা নির্ণয় করলাম, এটাই বুঝতে পেরেছি নিশ্চয়ই। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এইটাই প্রমাণ পড়ে, অঙ্ক তো পড়ে, প্রয়োগ পড়ে, সেটা পরের প্রশ্ন, কিন্তু এই প্রমাণটাই পড়ে। কি পড়ে? যে অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রটি লেখো আর অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রের প্রয়োগ করে সলিনয়েডের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্র নির্ণয় করো। করলাম, কিন্তু আমি বলছিলাম হ্যাঁ, যে এখানে আমরা যদি আয়তাকার লুপ না নিয়ে বর্গাকার লুপ নিতাম কি হতো। এরকম বর্গাকার যদি একটা লুপ নিতাম, অসুবিধা ছিল না। অসুবিধা কোথায় হতো বলতো? অসুবিধা হতো এই যে বলছিলাম এস আর আর বাহুটা, এ আর থেকে এস, এই বাহুটা একদম সলিনয়েডের গায়ে গায়ে থাকবে। ফলে এটা গায়ে গায়ে করতে গেলে বর্গক্ষেত্রটা খুব ছোট্ট মতো নিতে হতো। দেখো, এর গায়ে থাকা মানে এরকম খুব ছোট্ট মতো বাহু নিতে হতো। সেই কারণে আর আমরা বর্গাকার লুপ নিয়ে নিই। বর্গাকার লুপ নিলেও করা যেত, কিন্তু ত্রিভুজ আকার লুপ নিলে করা যেত না। কেন? যদি বদ্ধপত্রা ত্রিভুজ আকৃতি নিতাম, করা যেত, করা যেত না নয়, করা যেত। কি সমস্যা হতো এরকম ত্রিভুজ আকৃতির লুপ নিলে? এর প্রতিটি বিন্দুতে বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এই যে এই বাহু থেকে এই বাহু পর্যন্ত, মানে যদি নাম দিই পি কিউ আর, ওটা দেখতে পাচ্ছ তো? দেখি, হ্যাঁ দেখতে পাচ্ছ। পি থেকে কিউ, এই যে বাহুটা, এই বাহুতে কি লিখতে পারতাম যে প্রত্যেক বিন্দুতে বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কিন্তু এর পরে যেমন এখানে কিউ থেকে আর তুমি 90 ডিগ্রি এক ক্ষেত্রে একদম বলে দিচ্ছিল, সব বিন্দুতে বি থেকে এই কিউ থেকে আর এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, কিন্তু এখানে বলতে পারবে না। দেখো, কিউ থেকে আর প্রত্যেক বিন্দুতে কি হবে, থিটাটা পাল্টে যাবে। থিটা 90 ডিগ্রি ওরকম থাকবে না, থিটার প্রত্যেক মুহূর্তে পাল্টে যাচ্ছে, কারণ বি এর অভিমুখ সবসময় এরকম, বি এর অভিমুখ অক্ষ বরাবর। ফলে আমরা এই ইন্টিগ্রেশনটা করা খুব মুশকিল হয়ে পড়বে, তাই না? ওই পার্টটুকুনি, এই যে কিউ থেকে আর বা আর থেকে পি, তাই আমরা ত্রিভুজ নিই। বর্গাকার নিলেও, এই বৃত্তাকার লুপ নিলেও একই সমস্যা তৈরি হতো। বৃত্তাকার লুপ নিলে কি হতো, এর তো আরো সমস্যা। এর তো এখান থেকে এটুকুনি একই ছিল, কিন্তু এর প্রত্যেকটি বিন্দুতে কি হতো, থিটার মান পরিবর্তিত হতো। ফলে ইন্টিগ্রেশন করাটা, লিমিট বসে ইন্টিগ্রেশন করা খুব সমস্যাদায়ক ছিল। তাই আমরা কি করেছি, তাই আমরা আয়তকার লুপ নিয়ে ইন্টিগ্রেশনটা করলাম। এটাই হলো সলিনয়েডের অভ্যন্তরে উৎপন্ন চুম্বক ক্ষেত্র। আদর্শ সলিনয়েড, অবশ্যই আদর্শ সলিনয়েডও বুঝে গিয়েছি। এখানে একটা জিনিস একটুখানি কাজে লাগবে, যে শুরুতেই বলছিলাম যে সলিনয়েডের অভ্যন্তরে বায়ু মাধ্যম আছে বলে ধরে নেব। কিন্তু প্রশ্ন থাকতে পারে যে বায়ু মাধ্যম না থেকে যদি অন্য কোনো মাধ্যম থাকে, ধরো ভিতরে লোহা আছে বা ভিতরে কোনো কাগজ ঢোকানো আছে, কাগজের গায়ে জড়ানো হয়েছে, লম্ববৃত্তাকার কাগজের চুং ছিল, তার গায়ে জড়ানো আছে, ভিতরে কাগজ আছে, সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্র কত হবে? এমনি বায়ু থাকলে চুম্বক ক্ষেত্র কত, μ0 NI হয়, যদি ভিতরে বায়ু থাকে। আর বায়ুর পরিবর্তে যদি কোনো মাধ্যম থাকে তখন কি করব, তাহলে এখানে একটা কেস করে নিই, তাই না? কেস করলেই হয়ে যাবে। কেসটা কি, যে সলিনয়েডের অভ্যন্তরে, গোটাটা লিখি, সলিনয়েডের অভ্যন্তরে বায়ুর পরিবর্তে কোনো মাধ্যম, অন্য কোনো মাধ্যম থাকলে, বায়ুর পরিবর্তে অন্য কোনো মাধ্যম, ধরো লোহা আছে, তখন কি করব, বা অন্য কোনো মাধ্যম লোহায় ধরে নিলাম, তখন বি এর মান আসবে μNI। মিউটা কি, মিউটা হচ্ছে ওই মাধ্যমের চুম্বক ভেদ্যতা। এটা আমরা কোথায় শিখবো, পদার্থের চুম্বক ধর্ম অধ্যায়ে চুম্বক ভেদ্যতার ধারণা আছে। এখানে μ0টা শূন্য স্থানে চুম্বক ভেদ্যতা ছিল, ওটা হবে ওই পদার্থটির চুম্বক ভেদ্যতা বা মাধ্যমটির চুম্বক ভেদ্যতা, মাধ্যমটির চুম্বক ভেদ্যতা মিউটা। এটাকে আবার একটুখানি আলাদা করে লেখা যায়, এটাকে লেখা যায় বি সমান লেখা যায় μ0 NI। μrটা কি, আপেক্ষিক চুম্বক ভেদ্যতা। μr হলো আপেক্ষিক চুম্বক ভেদ্যতা। এগুলো এই পদার্থের চুম্বক ধর্ম অধ্যায়ে বিস্তৃতভাবে আলোচনা করা আছে। চুম্বক ভেদ্যতা,
আসলে মিউ আর সমান হয় মিউ বাই মিউ জিরো, তাই এটা এইভাবেও প্রকাশ করা যায়। আশা করি বুঝতে পারলাম বায়ুর পরিবর্তে অন্য কোনো মাধ্যম থাকলে কি হবে। আর একটা ঘটনা এখানে দেয়, খুব দুটো একটা অঙ্ক আছে। যদিও আমি বলেছি আদর্শ সলিনয়েড হলে বাইরে কোনো চুম্বক ক্ষেত্র হয় না, কিন্তু এর প্রান্তে, একদম সলিনয়েডের প্রান্তে, প্রান্তে মানে বুঝতে পারছো কোথায়, এই যে সলিনয়েডটি, এই যে সলিনয়েড, এই সলিনয়েডের এই জায়গাটায় বা একদম মুখের কাছে একটা চুম্বক ক্ষেত্র পাওয়া যায়। তার মান কিন্তু এরকম হয় না। এটা কোথায়? অভ্যন্তরের যে কোনো বিন্দুতে। কিন্তু প্রান্তে এই চুম্বক ক্ষেত্র কত হয় জানো? প্রমাণ করতে হবে না, একটু লিখে রাখো, প্রমাণটা নেই আমাদের। কেস 2 এ কি সলিনয়েডের প্রান্তে চুম্বক ক্ষেত্র কোথায়? সলিনয়েডের প্রান্তে চুম্বক ক্ষেত্র হয় বি সমান হয়, আমরা দেখাতে পারি হাফ মিউ জিরো এন আই হয়। হাফ মানে অর্ধেক হয়ে যায়, প্রান্তে ভিতরে যা হচ্ছিল প্রান্তে তার অর্ধেক হয়ে যায়। এটা প্রমাণ নেই, দুটো একটা অঙ্ক আছে বইয়ে, বিভিন্ন জায়গায় অঙ্ক আছে, তাই লিখে দিলাম। মনে রাখতে হবে তোমাদেরকে, বা মনে রাখার চেষ্টা করুন। এই হয়ে গেল অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রের একটি প্রয়োগ। কিসের জন্য প্রয়োগ করলাম? এটি সলিনয়েডের ক্ষেত্রে বের করলাম। আরো একটি প্রয়োগ আছে, সেটা হচ্ছে টরয়েড। টরয়েডের মধ্যে দিয়ে প্রবাহ গেলে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তার মান নির্ণয় করা। সেটা আমরা পরের ক্লাসে শিখব।